বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক কেলভিন ডব্লিউ নাথানের লেখা ফিউচার পেসিং বইটি। যদি আমি আপনাকে বলি যে আপনি আপনার ভবিষ্যৎকে আগে থেকেই দেখতে, অনুভব করতে এবং সেই অনুযায়ী আপনার জীবনকে সাজাতে পারেন, তাহলে কেমন লাগবে? শুনতে এটি জাদুর মতো মনে হয়, কিন্তু এটিই বাস্তবতা এবং কেলভিন ডব্লিউ নাথানের বইটি এই রহস্যই উন্মোচন করে। আমাদের সবার ভেতরে একটি স্বপ্ন থাকে, কোনো বড় উদ্দেশ্য, কোনো গন্তব্য, কোনো পরিচয়। কিন্তু সত্য কথা হলো, বেশিরভাগ মানুষ সেই স্বপ্নগুলোকে কখনোই সত্যি করতে পারে না। কেন? কারণ তারা তাদের ভবিষ্যৎকে শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ রাখে এবং তা বাঁচতে শুরু করে না। নাথান বলেন যে ভবিষ্যৎকে অর্জন করার জন্য আপনাকে এটিকে আপনার বর্তমানে নিয়ে আসতে হবে। এটিকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে বাঁচতে হবে। এই কৌশলটির নাম হলো ফিউচার পেসিং। এই বইটির উদ্দেশ্য হলো আপনাকে শেখানো যে কিভাবে আপনি আপনার মন, আপনার পরিচয় এবং আপনার অভ্যাসগুলোকে এমনভাবে সেট করবেন যাতে আপনার অবচেতন মন সেই দিকেই কাজ করতে শুরু করে যেন আপনার ভবিষ্যৎ পূর্ব নির্ধারিত। অর্থাৎ যদি আপনি আপনার মনে সেই সফল মানুষটির ছবি এঁকে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবন সেই ছবির সঙ্গে মিলে যাবে। লেখক এই বইটিতে আপনাকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হওয়ার পথ দেখান। তিনি দেখান যে ভিজুয়ালাইজেশন, সেলফ টক, পরিচয় পরিবর্তন, ধারাবাহিকতা এবং কৃতজ্ঞতার মতো বিষয়গুলো কিভাবে আপনার ভবিষ্যৎকে রূপ দেয়। এই বইটি শুধু অনুপ্রেরণামূলক কথা বলে না, বরং আপনাকে ব্যবহারিক পদক্ষেপ নিতে শেখায়, যার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে পারেন। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন সকালে উঠে সেই ব্যক্তি হয়ে বাঁচতে শুরু করেন যা আপনি 5 বছর পরে হতে চান, তাহলে কি হবে? যদি আপনি প্রতিদিন নিজেকে বলতে থাকেন যে আমি সক্ষম, আমি এগিয়ে যাচ্ছি, আমি আমার ভবিষ্যৎকে বাঁচছি, তাহলে আপনার আত্মবিশ্বাস কিভাবে পরিবর্তিত হবে? এটাই ফিউচার পেসিংয়ের জাদু। এটি আপনাকে আপনার মনের মালিক হতে শেখায়। এই বইটির সবচেয়ে বড় আকর্ষণ এটি। আপনার ভবিষ্যৎ দূরে নয়, এটি আজ থেকেই শুরু হচ্ছে। আপনার ছোট ছোট সিদ্ধান্ত, আপনার অভ্যাস, আপনার মনোভাব, এগুলোই মিলে সেই আগামীকাল তৈরি করে যার স্বপ্ন আপনি দেখেছেন। তো বন্ধুরা, যদি আপনিও চান যে আপনার জীবন শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সত্যি সত্যি বদলে যায়, তাহলে এই বইটি আপনার জন্য একটি নির্দেশিকা। ফিউচার পেসিং আপনাকে শেখায় যে কিভাবে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন, আপনার ভবিষ্যতের ছবি তৈরি করবেন এবং তারপর তাকে ধাপে ধাপে বাঁচতে শুরু করবেন। মনে রাখবেন, ভবিষ্যৎ আপনার অপেক্ষা করছে না, এটি আপনার হাতেই তৈরি হচ্ছে। প্রশ্ন শুধু এতটুকুই, আপনি কি এটি তৈরি করতে চান? তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, ভবিষ্যতের চিত্র নির্মাণ। বন্ধুরা, ভাবুন তো, যদি আজকের থেকে 5 বছর পরের আপনার জীবনের একটা ঝলক দেখার সুযোগ পান, তাহলে আপনি কি দেখতে চাইবেন? আপনি কি নিজেকে একটি উন্নত পেশায়, অর্থনৈতিকভাবে স্বাধীন, পরিবারের সাথে সুখী, অথবা এমন একজন মানুষ হিসেবে দেখবেন যিনি তার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করেছেন? এই প্রশ্নটি কেলভিন ডব্লিউ নাথান তার ফিউচার পেসিং বইয়ে উত্থাপন করেছেন। আর এই প্রশ্নের উত্তরই হলো ফিউচার পেসিং, এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি আপনার মনকে এমনভাবে প্রোগ্রাম করতে পারেন যাতে আগামীকাল আপনার চিন্তাভাবনা অনুযায়ী গড়ে ওঠে। এই বইটির প্রথম অধ্যায় আমাদের বোঝায় যে ভবিষ্যতের কল্পনা করা কেন জরুরি এবং এই কল্পনা কিভাবে আমাদের বর্তমানকে বদলে দেয়। মানুষ সবসময় ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে এসেছে। ছোটবেলায় আমাদের পড়াশোনা করতে বলা হয় কারণ ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া যাবে। আমরা টাকা বাঁচাই যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। আমরা বীমা করাই যাতে আগামী দিনের চিন্তা করতে না হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সঠিক উপায়ে ভবিষ্যতের চিত্র তৈরি করছি? লেখক জানান যে বেশিরভাগ মানুষ তাদের ভবিষ্যতের কল্পনাও করে না, তারা কেবল পরিস্থিতির উপর প্রতিক্রিয়া জানায়। ধরুন, কারো স্বপ্ন আছে যে সে আগামী 5 বছরে একটি ব্যবসা শুরু করবে,
কিন্তু যদি তার মনে সেই স্বপ্নের কোনো স্পষ্ট চিত্র না থাকে, কেমন ব্যবসা হবে, কারা তার গ্রাহক হবে, তার দল কেমন হবে, সে কত লাভ করবে, তাহলে সেই স্বপ্ন সব সময় অস্পষ্টই থেকে যাবে। এই কারণেই অনেকে তাদের জীবন এভাবেই কাটিয়ে দেয়, কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা ছাড়া। ফিউচার পেসিংয়ের প্রথম ধাপ হলো আপনার কল্পনাকে বাস্তবের মতো অনুভব করা। উদাহরণস্বরূপ, যদি আপনি চান যে আপনি আগামী 5 বছরে একজন সফল লেখক হবেন, তাহলে শুধু এটা ভাববেন না যে আমাকে একটি বই লিখতে হবে। এর পরিবর্তে আপনার মনে একটি চলচ্চিত্র চালান। ভাবুন যে আপনি আপনার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বসে আছেন, লোকেরা আপনার অটোগ্রাফ নিচ্ছে, আপনার বইটি বেস্ট সেলার হয়েছে এবং পাঠকরা আপনাকে শোনার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। যখন আপনি এই ভবিষ্যতের ঝলকটি আপনার মনে বারবার দেখেন, তখন আপনার অবচেতন মন এটাকে বাস্তবের মতো গ্রহণ করতে শুরু করে। নাথান বলেন যে মনে ছবি তৈরি করার শক্তিকে আমরা প্রায়শই হালকাভাবে নিই, কিন্তু বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে যখন আমরা কোনো কিছুর কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্ক ঠিক সেভাবেই সক্রিয় হয় যেন সেটি বাস্তবে ঘটছে। এই কারণেই ক্রীড়াবিদরা তাদের কর্মক্ষমতা উন্নত করতে ভিজুয়ালাইজেশন ব্যবহার করেন। অলিম্পিক খেলোয়াড়দের প্রশিক্ষণে শেখানো হয় যে তারা প্রথমে তাদের মনে বিজয়ের ছবি তৈরি করুক, কিভাবে তারা দৌড়াবে, কিভাবে ফিনিশিং লাইন অতিক্রম করবে এবং কিভাবে স্বর্ণপদক তুলবে। এই অভ্যাসই তাদের বাস্তব বিজয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু এই কল্পনার একটি শর্ত আছে, এটি শুধু স্বপ্ন দেখা হওয়া উচিত নয়। যদি আপনি শুধু ভাবতে থাকেন যে যদি আমি কোটিপতি হতাম, তারপর আবার আপনার পুরনো অভ্যাসে ডুবে যান, তাহলে এটি কেবল দিবা স্বপ্ন। আসল ফিউচার পেসিংয়ে আপনাকে ভবিষ্যতের ছবিকে এত বাস্তবময় করতে হবে যাতে আপনার মন সেই অনুযায়ী আপনার আজকের সিদ্ধান্তগুলো পরিবর্তন করতে শুরু করে। অর্থাৎ আপনি এমন কাজ করবেন যা সেই ছবিকে বাস্তবে রূপ দেবে। এখানে লেখক একটি খুব আকর্ষণীয় উদাহরণ দেন। ধরুন আপনি চান যে আপনি ফিট এবং সুস্থ হবেন, তাহলে আপনি শুধু এটা ভাববেন না যে আপনি জিমে যাবেন। আপনার মনে এই ছবিটা তৈরি করুন যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার শরীর ফিট, আপনি সহজেই দীর্ঘ দৌড় লাগাতে পারছেন, আপনার পোশাক আপনাকে ভালো লাগছে এবং লোকেরা আপনার শক্তি দেখে অনুপ্রাণিত হচ্ছে। যখন আপনি এই ছবিটি বারবার দেখেন, তখন আপনার মন জাঙ্ক ফুডের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে শুরু করে। সকালে অ্যালার্ম বাজলে ঘুম থেকে ওঠা সহজ মনে হয়, কারণ আপনার ভেতরে আগে থেকেই সেই ভবিষ্যতের অভিজ্ঞতা বিদ্যমান থাকে। লেখক বলেন যে প্রতিটি মানুষের দুটি জীবন থাকে, একটি যা সে এখন বাঁচছে এবং অন্যটি যা সে তার মনে দেখে। যদি উভয়ের মধ্যে পার্থক্য খুব বড় হয়, তাহলে মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু যদি সে প্রতিদিন তার মনে সেই দ্বিতীয় জীবনের ঝলক দেখতে থাকে এবং সেই অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নিতে থাকে, তাহলে ধীরে ধীরে উভয় জীবন এক হয়ে যায়। এটাই ফিউচার পেসিংয়ের আসল শক্তি। অধ্যায় 1 আমাদের বোঝায় যে আমাদের শুধু স্বপ্নদ্রষ্টা মানুষ হওয়া উচিত নয়, বরং আমাদের স্বপ্নগুলোকে একটি চলচ্চিত্রের মতো দেখা উচিত, এত জীবন্ত, এত বাস্তব যে আমাদের মন তাকে আগে থেকেই সত্য বলে মনে করে। যখন মন তাকে সত্য বলে মনে করে, তখন শরীর এবং কর্ম সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। এটি আমাদের ভেতরে একটি নতুন দিক নির্দেশনা, নতুন শক্তি এবং নতুন বিশ্বাসের জন্ম দেয়। তো বন্ধুরা, একটু থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার ভবিষ্যতের চিত্র স্পষ্টভাবে দেখেছেন, নাকি আপনি এখনও অস্পষ্ট ছবির ওপর ভরসা করে বাঁচছেন? মনে রাখবেন, যে ছবি আপনি মনে বারবার দেখেন, সেটিই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে ওঠে। আর এটাই এই বইয়ের শুরু। অধ্যায় 2, অবচেতন মনের শক্তি। বন্ধুরা, আপনি প্রায়শই শুনেছেন যে আমাদের মন খুব শক্তিশালী, কিন্তু আসলে আমরা এর খুব ছোট অংশই ব্যবহার করি। এই কথাটি সম্পূর্ণ সত্য। ফিউচার পেসিংয়ের 2য় অধ্যায় কেলভিন ডব্লিউ ন্যাথান বলেন যে যখন আমরা আমাদের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করি, তখন আমাদের ভবিষ্যৎ আমাদের ইচ্ছা অনুযায়ী রূপ নিতে শুরু করে। এখন ভাবুন, দিনে আপনার মনে কত চিন্তা আসে? হয়তো হাজার হাজার। কিছু চিন্তা ভালো হয়, কিছু খারাপ, কিছু ভয় দেখানোর মতো এবং কিছু অনুপ্রেরণামূলক। কিন্তু এর মধ্যে যে চিন্তাগুলো বারবার আসে, সেগুলোই আপনার অবচেতন মনে গেঁথে যায় এবং এই চিন্তাগুলোই আপনার সিদ্ধান্ত নির্ধারণ করে, আপনার অভ্যাস তৈরি করে এবং ধীরে ধীরে আপনার জীবনকে দিক নির্দেশনা দেয়। লেখক বোঝান যে অবচেতন মন এবং ভবিষ্যতের সম্পর্ক খুব গভীর। যখন আপনি বারবার কোনো কিছুর কল্পনা করেন, তখন অবচেতন মন ধরে নেয় যে এটি আপনার জন্য সত্য।
এবং তারপর সে আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস এবং আপনার সিদ্ধান্তগুলো সেই দিকেই ঢালতে শুরু করে। ধরুন আপনি আপনার মনে এই ছবিটা তৈরি করেন যে আপনি আগামী 3 বছরে আপনার ব্যবসা দাঁড় করাবেন। আপনি প্রতিদিন এটি ভাবেন, আপনার মনে দেখেন যে আপনার অফিস কেমন হবে, আপনার দল কেমন হবে এবং গ্রাহকরা কিভাবে আপনার সাথে যুক্ত হবে। ধীরে ধীরে অবচেতন মন এটিকে বাস্তবতা বলে মনে করে এবং তারপর আপনি এমন সুযোগ, এমন মানুষ এবং এমন অভ্যাস আপনার দিকে আকর্ষণ করতে শুরু করেন যা সেই স্বপ্নকে সত্যি করে তোলে। এই কারণেই অনেক সময় আপনি শুনেছেন, যেমন ভাববে তেমন হবে। এটি কেবল কোনো প্রবাদ নয়, বরং একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য। আপনার চিন্তাভাবনা আপনার অবচেতন মনে বীজের মতো বপন করা হয়, আর এই বীজ সময়ের সাথে সাথে আপনার জীবনের বৃক্ষে রূপান্তরিত হয়। ন্যাথান এখানে একটি উদাহরণ দেন। ধরুন কোনো ব্যক্তির মনে সবসময় এই ধারণা আসে যে সে কখনোই সফল হতে পারবে না। এই ধারণাটি বারবার পুনরাবৃত্ত হয়, ফলে অবচেতন মন এটিকে একটি বাস্তবতা হিসেবে ধরে নেয় এবং এর ফলশ্রুতি সেই ব্যক্তি অজান্তেই এমন সিদ্ধান্ত নিতে শুরু করে যা তার ব্যর্থতাকে নিশ্চিত করে। অন্যদিকে যদি কোনো ব্যক্তি ক্রমাগত ভাবতে থাকে যে সে সফল, সে নতুন সুযোগ তৈরি করবে এবং সে তার গন্তব্যে অবশ্যই পৌঁছাবে, তাহলে অবচেতন মন তাকে সেই পথেই ঠেলে দেয়। লেখক বলেন যে অবচেতন মনকে প্রভাবিত করার সবচেয়ে সহজ উপায় হল আবেগের সাথে ভবিষ্যতের ছবি তৈরি করা। যদি আপনি কেবল শুষ্ক কল্পনা করেন তাহলে তার প্রভাব কম হবে, কিন্তু যদি আপনি আবেগের সাথে সেই ভবিষ্যৎকে অনুভব করেন, সুখ, গর্ব, স্বাধীনতা, সফলতার অনুভূতি, তাহলে অবচেতন মন তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, যদি আপনি ভাবেন যে আপনি মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে সম্বোধিত করছেন, তাহলে সেই অনুভূতিটিকে অনুভব করুন। হৃদস্পন্দন দ্রুত হচ্ছে, লোকেরা আপনার কথায় হাততালি দিচ্ছে, আপনার ভেতরে আত্মবিশ্বাস উপচে পড়ছে। যখন আপনি এই অনুভূতিগুলিকে বাস্তবতার মতো বাঁচেন, তখন আপনার অবচেতন মন সেই ভবিষ্যৎকে সত্যি করার জন্য কাজ করতে শুরু করে। এখানে আরও একটি আকর্ষণীয় দিক রয়েছে। আমরা প্রায়শই আমাদের সীমাবদ্ধতার দিকে মনোযোগ দিই। আমার কাছে টাকা নেই, আমি সঠিক জায়গায় নেই, আমার বয়স চলে গেছে। কিন্তু লেখক বলেন যে অবচেতন মন সীমাবদ্ধতা জানে না, সে কেবল সেটাই বিশ্বাস করে যা আপনি তাকে বারবার দেখান। অর্থাৎ যদি আপনি ক্রমাগত আপনার দুর্বলতার উপর মনোযোগ দেন, তাহলে সেটাই বড় হয়ে যাবে। আর যদি আপনি আপনার শক্তি এবং ভবিষ্যতের সফলতার দিকে মনোযোগ দেন, তাহলে সেটাই বাড়বে। ন্যাথান এও জানান যে অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য 3টি শক্তিশালী কৌশল রয়েছে: পুনরাবৃত্তি, কল্পনা এবং আবেগ। পুনরাবৃত্তি অর্থাৎ দিনে সেই ইতিবাচক ভবিষ্যৎ দেখা, কল্পনা অর্থাৎ সেই ভবিষ্যতের স্পষ্ট চিত্র তৈরি করা, এবং আবেগ অর্থাৎ সেই চিত্রকে গভীরভাবে অনুভব করা। যখন এই 3টি একত্রিত হয়, তখন অবচেতন মন বিশ্বাস করে যে এটাই সত্য। বন্ধুরা, যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনার আজকের জীবনও আপনার পুরনো চিন্তাভাবনার ফল। যা আপনি আজ ভাবছেন সেটাই আপনার আগামীকাল তৈরি করবে। আর এই কারণেই লেখক বারবার জোর দেন, যদি আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে আপনার অবচেতন মনকে পরিবর্তন করতে হবে। তো এখন আপনাকে প্রশ্ন, আপনি প্রতিদিন আপনার মনে কোন চিত্রটি পুনরাবৃত্তি করেন? ব্যর্থতার না সফলতার? ভয়ের না সাহসের? অভাবের না প্রাচুর্যের? মনে রাখবেন, যে ছবি আপনি মনে বারবার দেখেন, সেটাই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে ওঠে, আর এটাই আগামীকাল হবে। অধ্যায় 3, স্পষ্ট লক্ষ্যের শক্তি। কেলভিন ডব্লিউ নাথানের ফিউচার পেসিং বইয়ের 3য় অধ্যায়ে তিনি আমাদের শেখান যে আমাদের লক্ষ্য যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত ভবিষ্যতের চিত্র অসম্পূর্ণ থাকে। অনেক মানুষ তাদের স্বপ্ন নিয়ে ভাবে, কিন্তু সেগুলোকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে না। এই কারণেই তাদের কল্পনা কখনোই বাস্তবে রূপান্তরিত হয় না। ধরুন, একজন ব্যক্তি বলেন যে তিনি ধনী হতে চান। এটি একটি আকাঙ্ক্ষা, কিন্তু এতে কোনো স্পষ্টতা নেই। ধনী হওয়ার অর্থ বিভিন্ন মানুষের কাছে ভিন্ন হতে পারে। কারোর জন্য এটি 1 কোটি টাকা, কারোর জন্য 100 কোটি টাকা, আর কারোর জন্য শুধু এতটুকু যে বাড়ির খরচ স্বাচ্ছন্দ্যে চলে যায়। যতক্ষণ লক্ষ্যের স্পষ্ট সংজ্ঞা না থাকবে, ততক্ষণ অবচেতন মন বিভ্রান্ত থাকবে এবং শক্তি বিক্ষিপ্ত থাকবে। লেখক বলেন যে ভবিষ্যতের চিত্র তৈরির জন্য প্রথম পদক্ষেপ হল লক্ষ্যকে সম্পূর্ণরূপে স্পষ্ট করা। এই লক্ষ্য যত স্পষ্ট হবে, মন তত বেশি এটিকে বাস্তবে রূপান্তরিতর জন্য চেষ্টা করবে। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে আমি একজন সফল লেখক হতে চাই,
তাহলে এটি অসম্পূর্ণ। কিন্তু যদি সেই ব্যক্তি বলে যে আগামী 5 বছরে আমি একটি বেস্ট সেলার বই লিখব এবং অন্তত 1 লক্ষ মানুষ সেটি পড়বে, তাহলে এই লক্ষ্যটি স্পষ্ট। এখন তার অবচেতন মন এবং তার চিন্তাভাবনা সেই দিকেই কাজ করতে শুরু করে। নাথান বলেন যে যখন আমরা লক্ষ্য স্পষ্ট করি তখন আমাদের 4টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, লক্ষ্যটি পরিমাপযোগ্য হতে হবে। দ্বিতীয়ত, এর সময়সীমা নির্ধারিত হতে হবে। তৃতীয়ত, এটি বাস্তবসম্মত কিন্তু চ্যালেঞ্জিং হতে হবে। এবং চতুর্থত, এটি আমাদের হৃদয়ের সাথে সংযুক্ত থাকতে হবে। যখন এই 4টি বিষয় মিলে যায় তখন লক্ষ্য কেবল একটি আকাঙ্ক্ষা থাকে না, বরং একটি পরিকল্পনায় পরিণত হয়। এখানে লেখক আরও একটি আকর্ষণীয় বিষয় উত্থাপন করেন। তিনি বলেন যে অনেক মানুষ লক্ষ্য তৈরি করে কিন্তু তারা সেটিকে কাগজে লেখে না, অথচ গবেষণা দেখায় যে লিখিত লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ যখন আপনি আপনার স্বপ্নগুলোকে লেখেন তখন সেগুলো একটি সুনির্দিষ্ট রূপ নেয় এবং আপনার সচেতন এবং অবচেতন মনের উপর গভীর প্রভাব ফেলে। ফিউচার পেসিংয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ভবিষ্যতের চিত্রকে কেবল মনের মধ্যে না রেখে সেটিকে শব্দে নামিয়ে আনবেন। লিখুন যে আপনি আগামী 5 বা 10 বছর পরে কেমন অবস্থায় থাকবেন, কোথায় থাকবেন, কার সাথে থাকবেন, কি কাজ করবেন, কত আয় করবেন এবং কেমন জীবনযাপন করবেন। এই লিখিত বিবরণ আপনার অবচেতন মনের জন্য একটি মানচিত্র হয়ে ওঠে। লেখক বলেন যে লক্ষ্য তৈরি করার সময় ভয় পাওয়া উচিত নয়। বেশিরভাগ মানুষ ভাবে যে যদি আমি একটি বড় লক্ষ্য রাখি আর তা পূরণ না হয় তাহলে কি হবে। এই চিন্তার কারণে তারা ছোট লক্ষ্য রাখে এবং ততটুকুই পায়। কিন্তু যদি কোনো ব্যক্তি বড় চিন্তা করার সাহস করে তাহলে তার মন এবং তার শক্তি সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। যদিও সে তার লক্ষ্যে পুরোপুরি না পৌঁছায়, তবুও সে অনেক এগিয়ে যায়। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। লক্ষ্য কেবল নিজের জন্যই হওয়া উচিত নয়। যদি আপনার স্বপ্ন কেবল আপনাকে সুবিধা দেয় তাহলে তাতে সীমাবদ্ধতা থাকবে। কিন্তু যদি আপনার লক্ষ্য অন্যদের জীবনেও পরিবর্তন আনার মতো হয় তাহলে সেটি আরও শক্তিশালী হয়ে ওঠে। অবচেতন মন সেই লক্ষ্যকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, কারণ সেটি আপনার গভীর বিশ্বাস এবং অনুভূতির সাথে যুক্ত থাকে। নাথান এও বোঝান যে যখন আমরা স্পষ্ট লক্ষ্য স্থির করে ফেলি তখন আমাদের মন সেগুলোর ওপর মনোযোগ দিতে শেখে। যেমন ক্যামেরার লেন্স যখন কোনো কিছুর উপর মনোযোগ দেয় তখন বাকি সব অস্পষ্ট হয়ে যায়, ঠিক তেমনই যখন লক্ষ্য পরিষ্কার হয় তখন জীবনের বাকি কোলাহল এবং অবাঞ্ছিত জিনিসগুলো পেছনে পড়ে যায়। এই স্পষ্টতা আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোতে সঠিক দিক নির্দেশনা দেয়। শেষ পর্যন্ত এই অধ্যায় আমাদের শেখায় যে লক্ষ্যবিহীন জীবন মানচিত্রবিহীন ভ্রমণের মতো। হয়তো আপনি কোথাও পৌঁছাতে পারবেন, কিন্তু সেই জায়গাটি সেই কাঙ্ক্ষিত স্থান হবে না যা আপনি চেয়েছিলেন। যদি ভবিষ্যৎকে নিজের মতো করে গড়তে হয় তাহলে প্রথমে জানতে হবে যে আপনি কি চান। আর যখন এই চিত্রটি সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় তখন পুরো মহাবিশ্ব সেই চিত্রকে সত্যি করতে সাহায্য করতে শুরু করে। অধ্যায় 4, বিশ্বাসের শক্তি। ফিউচার পেসিংয়ের 4র্থ অধ্যায়ে কেলভিন ডাব্লিউ নাথান আমাদের বোঝান যে ভবিষ্যতের চিত্রকে বাস্তবে রূপান্তরিত করার জন্য শুধু কল্পনা এবং লক্ষ্যই যথেষ্ট নয়। সবচেয়ে বড় ভিত্তি হল বিশ্বাস। যদি মনের গভীরে এই দৃঢ় ধারণা থাকে যে আমি এটি করতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। কিন্তু যদি মনের কোনো কোণে এই সন্দেহ বাসা বাঁধে যে মনে হয় আমি পারব না, তাহলে সেই সন্দেহ আপনার প্রচেষ্টাকে দুর্বল করে দেয়। লেখক বলেন যে বিশ্বাস মানুষের সবচেয়ে বড় পুঁজি। যারা বড় স্বপ্ন দেখে তারা অন্যদের থেকে শুধু এই কারণেই আলাদা কারণ তারা তাদের সক্ষমতার ওপর ভরসা করে। ইতিহাসের প্রতিটি মহান ব্যক্তি প্রথমে তাদের স্বপ্নকে সত্যি হওয়ার আগেই সত্যি বলে বিশ্বাস করেছিলেন। রাইট ব্রাদার্স বিমান বানানোর আগে বিশ্বাস করেছিলেন যে মানুষ উড়তে পারে। থমাস এডিসন বাল্ব বানানোর আগে বিশ্বাস করেছিলেন যে অন্ধকারকে আলোতে পরিবর্তন করা যায়, এবং এই বিশ্বাসই তাদের বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করার শক্তি দিয়েছিল। নাথান জানান যে বিশ্বাস 2 প্রকারের হয়, একটি যা আমাদের এগিয়ে নিয়ে যায় এবং অন্যটি যা আমাদেরকে থমকে দেয়। এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাসগুলো আমাদের নতুন শক্তি দেয়, অন্যদিকে
ধমকে দেওয়া বিশ্বাসগুলো আমাদের নিজেদের সীমার মধ্যে আটকে রাখে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি এটি বিশ্বাস করে নেয় যে সে ব্যবসার জন্য তৈরিই হয়নি, তাহলে তাকে যতই সুযোগ দেওয়া হোক না কেন সে এগিয়ে যেতে পারবে না। কিন্তু যদি সেই ব্যক্তি এই বিশ্বাস করে যে সে শিখতে পারে এবং সে সফল হতে পারে, তাহলে ধীরে ধীরে তার ভেতরে সফলতার দরজা খুলতে শুরু করে। এখানে লেখক আরও একটি আকর্ষণীয় অনুশীলনের প্রস্তাব করেন। তিনি বলেন যে প্রতিটি মানুষের তার সীমাবদ্ধতা সৃষ্টিকারী বিশ্বাসগুলির একটি তালিকা তৈরি করা উচিত। যেমন, আমি ধনী হতে পারবো না, আমি জনসমক্ষে কথা বলতে পারবো না, আমি সব সময় ফেল করব, ইত্যাদি। এখন এই বিশ্বাসগুলোকে চিহ্নিত করে সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন যে সত্যিই কি এই বিশ্বাস সঠিক, নাকি এটি কেবল আমার মনের তৈরি করা একটি সীমা। যখন আপনি বারবার এই সীমাগুলো ভাঙার চেষ্টা করেন, তখন ধীরে ধীরে নতুন বিশ্বাস তৈরি হয়। লেখক এও বলেন যে বিশ্বাস তৈরির সবচেয়ে ভালো উপায় হলো ছোট ছোট জয় অর্জন করা। যখন আপনি ছোট পদক্ষেপ নেন এবং সেগুলোতে সফলতা পান, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে শক্তিশালী বিশ্বাসে রূপান্তরিত হয়। যেমন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন কেবল 10 মিনিট পাবলিক স্পিকিং অনুশীলন করে এবং তাতে উন্নতি দেখে, তাহলে তার বিশ্বাস তৈরি হতে শুরু করবে যে সে বড় মঞ্চেও কথা বলতে পারে। বিশ্বাসের সাথে ভবিষ্যতের গভীর সম্পর্ক রয়েছে। যখন আপনি আপনার ভবিষ্যতের চিত্র তৈরি করেন, তখন আপনাকে সেই চিত্রের ওপর বিশ্বাসও রাখতে হবে। যদি আপনি আপনার মনে কোটিপতি হবার ছবি দেখেন, কিন্তু ভেতর থেকে মনে করেন যে এটি আমার দ্বারা সম্ভব নয়, তাহলে অবচেতন মন সেই চিত্রকে গ্রহণ করবে না। কিন্তু যদি আপনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করেন যে হ্যাঁ, এটি সম্ভব এবং আমি এটি করতে পারি, তাহলে সেই চিত্র ধীরে ধীরে আপনার বাস্তবে রূপান্তরিত হতে শুরু করে। নাথান আমাদের মনে করিয়ে দেন যে বিশ্বাস একটি চুম্বকের মতো কাজ করে। যে জিনিসের ওপর আপনি বিশ্বাস করেন, সেই জিনিসটি আপনার জীবনে আকর্ষণ করে আসে। যদি আপনি বিশ্বাস করেন যে জীবনে সুযোগ আসবে, তাহলে সুযোগ আপনার সামনে আসতে শুরু করে। আর যদি আপনি বিশ্বাস করেন যে আপনার সাথে কেবল সমস্যাই হবে, তাহলে সমস্যাগুলো সেই অনুপাতে বেড়ে যায়। এই অধ্যায়টি পরিশেষে একটি খুব সুন্দর বার্তা দেয় যে বিশ্বাস কেবল চিন্তা করার বিষয় নয়, বরং জীবন যাপনের বিষয়। যখন আপনি আপনার বিশ্বাসগুলোকে দৈনন্দিন সিদ্ধান্ত এবং অভ্যেসে রূপান্তরিত করেন, তখনই সেগুলোর আসল প্রভাব দেখা যায়। আর এই বিশ্বাসই সেই ভিত্তি তৈরি করে যার উপর ভবিষ্যতের পুরো ইমারত দাঁড়িয়ে থাকে। অধ্যায় 5, আবেগের প্রভাব। ফিউচার পেসিংয়ের 5ম অধ্যায় কেলভিন ডব্লিউ নাথান বলেছেন যে যদি লক্ষ্য এবং বিশ্বাস ভবিষ্যৎকে আকার দেওয়ার জন্য অপরিহার্য হয়, তাহলে আবেগ হলো সেই শক্তির মতো যা পুরো যাত্রাকে গতি দেয়। আবেগ ছাড়া ভবিষ্যতের চিত্র কেবল একটি শুষ্ক চিত্র হয়ে থাকে, কিন্তু যেই মুহূর্তে তাতে আবেগ যুক্ত হয়, সেই চিত্র জীবন্ত হয়ে ওঠে এবং অবচেতন মন তাকে বাস্তবতার মতো গ্রহণ করে। ধরুন, আপনি এটি ভাবেন যে 5 বছর পরে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন। যদি এই চিন্তাটি শুধু মস্তিষ্কের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তার প্রভাব সীমিত থাকবে। কিন্তু যদি আপনি সেই সাফল্যকে অনুভব করতে শুরু করেন, লোকেরা আপনার কাজের প্রশংসা করছে, আপনার পরিবার আপনার উপর গর্বিত, আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁচ্ছে এবং আপনি ভেতর থেকে সন্তুষ্টি ও আনন্দ পাচ্ছেন, তাহলে এই আবেগগুলো সেই চিত্রকে আরও গভীর করে তোলে। অবচেতন মন কেবল শব্দ নয়, আবেগও রেকর্ড করে। লেখক বোঝান যে আবেগ 2 প্রকারের হয়, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক আবেগ যেমন আনন্দ, কৃতজ্ঞতা, উৎসাহ, আত্মবিশ্বাস, এগুলো আমাদের লক্ষ্যের দিকে ঠেলে দেয়। নেতিবাচক আবেগ যেমন ভয়, সন্দেহ, রাগ এবং হতাশা, এগুলো আমাদের সেই জায়গাতেই আটকে রাখে। যদি কোনো ব্যক্তি তার ভবিষ্যতের চিত্র ভয় এবং সন্দেহের সাথে দেখে, তাহলে অবচেতন মন সেই ভয়কেই বাস্তবে পরিণত করতে শুরু করে। আর যদি সেই চিত্র উৎসাহ এবং আত্মবিশ্বাসের সাথে দেখা হয়, তাহলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয়। নাথান এখানে একটি ব্যবহারিক অনুশীলনের পরামর্শ দেন। তিনি বলেন যে যখনই আপনি আপনার ভবিষ্যতের চিত্র দেখবেন, তাতে 5টি ইন্দ্রিয়কে অন্তর্ভুক্ত করুন। কল্পনা করুন যে আপনি কেমন দেখতে পাচ্ছেন, আপনার কণ্ঠস্বর কেমন শোনাচ্ছে, আপনার আশেপাশে কারা আছে, আপনি কি অনুভব করছেন এবং এমনকি আপনি কোন গন্ধ শুঁকছেন। যখন আপনি এই চিত্রকে 5টি ইন্দ্রিয় এবং গভীর আবেগ দিয়ে ভরিয়ে দেন, তখন অবচেতন মন এটিকে একটি বাস্তব অভিজ্ঞতা বলে ধরে নেয়।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতার অনুভূতি। লেখক বলেন যে কৃতজ্ঞতা সবচেয়ে শক্তিশালী আবেগ। যখন আপনি আপনার কাছে থাকা জিনিসের জন্য কৃতজ্ঞ হন, তখন আপনার মন সেই শক্তির ওপর মনোযোগ দেয় এবং আরও ভালো অভিজ্ঞতা আকর্ষণ করতে শুরু করে। যদি আপনি আপনার ভবিষ্যতের চিত্রে এই অনুভূতিটি যোগ করেন যে আমি সেই সাফল্যের জন্য আগে থেকেই কৃতজ্ঞ, তাহলে সেই চিত্রটি আরও শক্তিশালী হয়ে ওঠে। নাথান এও জানান যে অনেক মানুষ তাদের স্বপ্নের কল্পনা তো করে, কিন্তু তাদের সাথে জড়িত আবেগগুলোকে অনুভব করে না। এর ফলস্বরূপ তাদের স্বপ্নগুলো কখনোই কাগজ থেকে বাইরে আসে না। কিন্তু যারা তাদের আবেগগুলোকে গভীরভাবে যুক্ত করে, তারা দ্রুতই তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন খেলোয়াড় যে তার জয়ের চিত্র তৈরি করে এবং তার সাথে জয়ের আনন্দ অনুভব করে, সে মাঠে আরও ভালো পারফরমেন্স করে। আবেগ কেবল ভবিষ্যতের কল্পনাতেই সাহায্য করে না, বরং সেগুলো আজকের সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করে। যদি আপনার মেজাজ ভালো থাকে এবং আপনি ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকেন, তাহলে আপনি সাহসী সিদ্ধান্ত নেবেন। কিন্তু যদি আপনি নেতিবাচক আবেগে ডুবে থাকেন, তাহলে আপনি সুযোগও হারাবেন। এই কারণেই লেখক পরামর্শ দেন যে প্রতিদিন কিছু সময় নিজে আবেগগুলোকে উন্নত করতে ব্যয় করা উচিত। তাম ধ্যান হোক, সঙ্গীত শোনা হোক বা অনুপ্রেরণামূলক কিছু পড়া হোক। শেষ পর্যন্ত এই অধ্যায়টি আমাদের বোঝায় যে ভবিষ্যৎ পরিবর্তনের চাবি কেবল মনেই নয়, হৃদয়েও আছে। যখন ভবিষ্যতের চিত্রে গভীর আবেগ যুক্ত হয়, তখন সেই চিত্রটি একটি স্বপ্ন থাকে না, বরং একটি ডাকে রূপান্তরিত হয়। আর এই ডাকই মানুষকে প্রতিটি বাধা অতিক্রম করতে এবং তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে শক্তি দেয়। অধ্যায় 6, কল্পনাকে কর্মে রূপান্তরিত। ফিউচার পেসিংয়ের 6ষ্ঠ অধ্যায় কেলভিন ডব্লিউ নাথান বলেছেন যে ভবিষ্যতের চিত্র তৈরি করা, তাকে আবেগ দিয়ে ভরা এবং বিশ্বাস করা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি হলো সেই চিত্রকে কর্মে রূপান্তরিত করা। কাজ ছাড়া স্বপ্ন কেবল ভাবনা হয়ে থাকে। ভবিষ্যতের পরিকল্পনা তখনই বাস্তব হয় যখন সেটিকে দৈনন্দিন কাজে পরিণত করা হয়। লেখক বলেন যে প্রায়শই মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করা এড়িয়ে চলে। তারা মনে করে যে কল্পনাই যথেষ্ট এবং কোনো অলৌকিকতার মাধ্যমে সব কিছু নিজে নিজেই সত্যি হয়ে যাবে। অথচ বাস্তবতা হলো, অবচেতন মন তখনই সক্রিয় হয় যখন কল্পনা এবং কাজ উভয়ই একসাথে চলে। যদি আপনি বারবার এটি ভাবেন যে আপনি একজন লেখক হবেন, কিন্তু লেখার অভ্যেসই তৈরি না করেন, তাহলে সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু যদি আপনি প্রতিদিন অল্প অল্প করে লেখা শুরু করেন, তাহলে সেই স্বপ্ন ধীরে ধীরে বই আকারে সামনে আসে। নাথান এই অধ্যায়ে একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। ভবিষ্যতের পরিকল্পনাকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার স্বপ্ন হয় যে 5 বছর পরে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন, তাহলে এটিকে ছোট ছোট কাজে বিভক্ত করুন। প্রথম ধাপ হতে পারে যে আপনি ব্যবসা সম্পর্কিত বই পড়া শুরু করবেন। দ্বিতীয় ধাপ, কোনো ছোট স্কেলে পরীক্ষা করা। তৃতীয়ত, একজন পরামর্শদাতা বা মেন্টর খোঁজা। এবং তারপর ধীরে ধীরে বড় পদক্ষেপ নেওয়া। যখন বড় স্বপ্নগুলোকে ছোট ছোট কাজে পরিবর্তন করা হয়, তখন সেগুলো ভয়ঙ্কর মনে হয় না। লেখক এও জানান যে কাজ করার জন্য সব সময় প্রেরণার ওপর নির্ভর করা উচিত নয়, কারণ প্রেরণা অস্থায়ী হয়। একদিন আপনি খুব উৎসাহিত থাকবেন আর পরের দিন আলস্য প্রবল হতে পারে। কিন্তু যদি আপনি শৃঙ্খলা তৈরি করেন, তাহলে আপনি প্রেরণা ছাড়াও কাজ চালিয়ে যাবেন। শৃঙ্খলাই সেই সেতু যা কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অসম্পূর্ণ শুরু করা। অনেক মানুষ কাজ শুরু করে না, কারণ তারা মনে করে যে সব কিছু নিখুঁত না হওয়া পর্যন্ত শুরু করা উচিত নয়। কিন্তু সত্য কথা হলো, নিখুঁত সময় কখনোই আসে না। যদি আপনি অপেক্ষা করতে থাকেন, তাহলে ভবিষ্যতের চিত্র সবসময় ছবিই থেকে যাবে। লেখক বলেন যে ছোট এবং অসম্পূর্ণ পদক্ষেপও সেই স্বপ্নের দিকে একটি অগ্রগতি। এখানে তিনি একটি উদাহরণ দেন। ধরুন, কোনো ব্যক্তি ভাবে যে সে ফিট এবং সুস্থ হতে চায়। যদি সে ভাবতে থাকে যে আমি তখনই জিমে যাব যখন আমার একজন ভালো প্রশিক্ষক থাকবে, ভালো জিম থাকবে এবং সঠিক সময় হবে, তাহলে হয়তো সে কখনোই শুরুই করবে না। কিন্তু যদি সে আজই বাড়িতে 10 মিনিট ব্যায়াম করা শুরু করে, তাহলে সেই ছোট পদক্ষেপ ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে বড় পরিবর্তন আনে। লেখক এই বিষয়েও জোর দেন যে কাজ করার সময় ধৈর্য জরুরি। অনেক মানুষ দ্রুত ফলাফল চায়। যখন তারা কয়েকদিনের মধ্যে পরিবর্তন দেখতে পায় না, তখন তারা হাল ছেড়ে দেয়। কিন্তু প্রতিটি বড় স্বপ্ন সত্যি হতে সময় লাগে।
যেমন বীজ বপনের পর গাছকে বাড়তে সময় লাগে, তেমনি স্বপ্নগুলোকেও ক্রমাগত কাজ করে যেতে হয়। এটাই তাদের চাবি। শেষ পর্যন্ত এই অধ্যায়টি আমাদের শেখায় যে কল্পনা একটি স্ফুলিঙ্গ, কিন্তু কাজ হলো সেই জ্বালানি যা সেই স্ফুলিঙ্গকে আগুনে পরিণত করে। যদি ভবিষ্যৎকে নিজের হাতে তৈরি করতে হয়, তাহলে আজ ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, কারণ প্রতিটি পদক্ষেপ আমাদের সেই চিত্রের আরও কাছাকাছি নিয়ে যায় যা আমরা আমাদের মনে দেখেছি। অধ্যায় 7, অভ্যাসের শক্তি। ফিউচার পেসিংয়ের 7ম অধ্যায়ে কেলভিন ডব্লিউ ন্যাথন বলেছেন যে ভবিষ্যৎকে আকার দিতে আমাদের অভ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। স্বপ্ন দেখা থেকে শুরু করে লক্ষ্য নির্ধারণ করা এবং কাজ শুরু করা পর্যন্ত যাত্রা তখনই স্থায়ী হয় যখন তা দৈনন্দিন অভ্যাসে রূপান্তরিত হয়, কারণ মানুষ তাই হয় যা সে প্রতিদিন করে। লেখক বলেন যে ভবিষ্যতের চিত্র যতই উজ্জ্বল হোক না কেন, যদি আপনার দৈনন্দিন আচরণ তার সাথে মিলে না যায়, তাহলে সেই চিত্র কখনোই বাস্তবে পরিণত হতে পারে না। ধরুন, কোনো ব্যক্তি কোটিপতি হওয়ার কল্পনা করে, কিন্তু তার দৈনন্দিন আচরণ যেমন অযথা খরচ, সময় নষ্ট এবং অলসতা তেমনই থাকে, তাহলে তার স্বপ্ন কেবল কল্পনাই থেকে যাবে। কিন্তু যদি সে প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করা শুরু করে, নতুন দক্ষতা শেখে এবং শৃঙ্খলা বজায় রাখে, তাহলে সেই অভ্যাসগুলো তাকে ধীরে ধীরে সেই ভবিষ্যতে পৌঁছে দেয়। ন্যাথন বোঝান যে অভ্যাস 2 প্রকারের হয়, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক অভ্যাস আমাদের ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, অন্যদিকে নেতিবাচক অভ্যাস আমাদের সেখানেই আটকে রাখে বা পেছনে টেনে নিয়ে যায়। ইতিবাচক অভ্যাসের মধ্যে রয়েছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যের যত্ন নেওয়া, পড়াশোনা বা শেখার ধারাবাহিকতা এবং নিজের লক্ষ্যের দিকে ছোট পদক্ষেপ নেওয়া। নেতিবাচক অভ্যাসের মধ্যে আসে অলসতা, সময় নষ্ট করা, অভিযোগ করা এবং ভয়ের কারণে সুযোগ ছেড়ে দেওয়া। লেখক এই অধ্যায়ে অভ্যাস চক্র বা হ্যাবিট লুপের কথা উল্লেখ করেন। এতে 3টি অংশ থাকে: সংকেত বা কিউ, রুটিন বা রুটিন এবং পুরস্কার বা রিওয়ার্ড। উদাহরণস্বরূপ, যদি কারো মানসিক চাপ হয়, তাহলে সে দ্রুত মোবাইল তুলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে এবং সে কিছুটা স্বস্তি অনুভব করে। এই প্যাটার্নটি বারবার পুনরাবৃত্তি হয়ে একটি অভ্যাসে পরিণত হয়। কিন্তু যদি সেই ব্যক্তি সেই সংকেতকে চিনে নতুন রুটিন অবলম্বন করে, যেমন হাঁটা বা গভীর শ্বাস নেওয়া, তাহলে ধীরে ধীরে নতুন অভ্যাস গড়ে ওঠে। ন্যাথন বলেন যে ভবিষ্যতের চিত্রকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সেই অভ্যাসগুলো বেছে নিতে হবে যা সেই ভবিষ্যতের সাথে মিলে যায়। যদি আপনি একজন লেখক হতে চান, তাহলে প্রতিদিন লেখার অভ্যাস তৈরি করতে হবে। যদি আপনি সুস্থ শরীর চান, তাহলে সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামকে দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আপনি ধনী হতে চান, তাহলে সঞ্চয় এবং বিনিয়োগের অভ্যাস তৈরি করতে হবে। অভ্যাসই সেই সিঁড়ি যা স্বপ্নগুলোকে বাস্তবতা পর্যন্ত নিয়ে যায়। এই অধ্যায়টি আরও একটি আকর্ষণীয় বিষয় হলো ছোট অভ্যাসের শক্তি। অনেক মানুষ মনে করে যে বড় পরিবর্তন আনার জন্য বড় অভ্যাস দরকার, কিন্তু সত্য কথা হলো ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে। যেমন প্রতিদিন কেবল 15 মিনিট পড়াশোনা করা, প্রতিদিন 10টি পুশ আপ করা বা প্রতিদিন সকালে 3টি বিষয় লেখা যার জন্য আপনি কৃতজ্ঞ। এই ছোট ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে মিলে অসাধারণ পরিবর্তন আনে। লেখক এ বিষয়ে জোর দেন যে কাজ করার সময় ধৈর্য জরুরি। অনেক মানুষ দ্রুত ফলাফল চায়। যখন তারা কয়েকদিনের মধ্যে পরিবর্তন দেখতে পায় না, তখন তারা হাল ছেড়ে দেয়। কিন্তু প্রতিটি বড় স্বপ্ন সত্যি হতে সময় লাগে। যেমন বীজ বপনের পর গাছকে বাড়তে সময় লাগে, তেমনি স্বপ্নগুলোকেও ক্রমাগত কাজ করে যেতে হয়। এটাই তাদের চাবি। শেষ পর্যন্ত এই অধ্যায়টি আমাদের শেখায় যে কল্পনা একটি স্ফুলিঙ্গ, কিন্তু কাজ হলো সেই জ্বালানি যা সেই স্ফুলিঙ্গকে আগুনে পরিণত করে। যদি ভবিষ্যৎকে নিজের হাতে তৈরি করতে হয়, তাহলে আজ ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, কারণ প্রতিটি পদক্ষেপ আমাদের সেই চিত্রের আরও কাছাকাছি নিয়ে যায় যা আমরা আমাদের মনে দেখেছি। অধ্যায় 8, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা। ফিউচার পেসিংয়ের 8ম অধ্যায়ে কেলভিন ডব্লিউ ন্যাথন বলেছেন যে যখনই কোনো ব্যক্তি তার ভবিষ্যতের কল্পনা করে এবং সেই দিকে পদক্ষেপ নেয়, তখন পথে বাধা আসা স্বাভাবিক। সবকিছু সহজে হবে ভেবে নেওয়া কেবল হতাশার দিকে নিয়ে যায়। বাস্তবতা হলো চ্যালেঞ্জই আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। লেখক বলেন যে বেশিরভাগ মানুষ চ্যালেঞ্জ দেখে পিছিয়ে যায়। তারা মনে করে যে হয়তো স্বপ্ন তার দ্বারা সম্ভব নয়।
কিন্তু সত্য কথা হলো প্রতিটি বাধা একটি পরীক্ষা। আপনি কি সত্যি আপনার স্বপ্নের জন্য নিবেদিত, নাকি কেবল তার ভাবনা ভালো লাগে? বাধা আপনার দৃঢ় সংকল্পকে পরীক্ষা করে। নাথান এই অধ্যায়ে জানান যে চ্যালেঞ্জ দেখার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় অস্ত্র। যদি আপনি সেগুলোকে বাধা মনে করেন তাহলে সেগুলো আপনাকে থামিয়ে দেবে, কিন্তু যদি আপনি সেগুলোকে শেখার সুযোগ মনে করেন তাহলে সেই বাধাই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, কেউ ব্যবসা শুরু করলো এবং প্রথম বছরে ক্ষতি হলো। যদি সে হাল ছেড়ে দেয় তাহলে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু যদি সে এই অভিজ্ঞতা থেকে শেখে কোথায় ভুল হয়েছে, কিভাবে উন্নতি করা যায়, তাহলে সেই ব্যর্থতাই তার সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। লেখক জানান যে মন প্রায়শই আমাদের ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করে। যখন কোনো বড় চ্যালেঞ্জ সামনে আসে তখন অবচেতন মন সঙ্গে সঙ্গে বলে, এটি খুব কঠিন, বা তুমি এটা করতে পারবে না। কিন্তু এটাই সেই সময় যখন ভবিষ্যতের কল্পনাকে মনে করতে হয়। যদি আপনি আপনার মনে ভবিষ্যতের চিত্র স্পষ্টভাবে তৈরি করে থাকেন তাহলে সেই চিত্র আপনাকে চ্যালেঞ্জের সাথে লড়াই করার শক্তি দেয়। এই অধ্যায়ে লেখক 3টি উপায় প্রস্তাব করেন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। প্রথমত, সমস্যাকে ছোট অংশে ভাগ করা। বড় সমস্যা সবসময় ভীতিকর মনে হয়, কিন্তু যখন এটিকে ছোট ছোট অংশে ভেঙে দেওয়া হয় তখন সেটি সামলানো সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, সমর্থন ব্যবস্থা তৈরি করা। যখন আপনার পরিবার, বন্ধু বা পরামর্শদাতার সমর্থন থাকে তখন চ্যালেঞ্জগুলো হালকা মনে হয়। তৃতীয়ত, ধৈর্য এবং নমনীয়তা। কখনো কখনো পথ পরিবর্তন করতে হয়, কিন্তু লক্ষ্য একই থাকে। নাথান এও বোঝান যে চ্যালেঞ্জ মোকাবেলা করলে আত্মবিশ্বাস বাড়ে। যখনই আপনি কোনো বাধা অতিক্রম করেন তখন আপনি আপনার মনকে এই বার্তা দেন যে আপনি সক্ষম। এই আত্মবিশ্বাসই আপনাকে পরবর্তী বড় পদক্ষেপের জন্য আরও শক্তিশালী করে তোলে। তিনি একটি উদাহরণ দেন। ধরুন, কোনো ব্যক্তি পাবলিক স্পিকিংয়ে ভালো হতে চায়। শুরুতে যখন সে মঞ্চে যায় তখন সে ঘাবড়ে যায়, ভুল করে, লোকেরা হাসতেও পারে। এটি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। কিন্তু যদি সে হাল না ছেড়ে দেয় এবং বারবার চেষ্টা করে তাহলে ধীরে ধীরে তার ভয় কেটে যায় এবং একদিন সেই ব্যক্তি মঞ্চে সবাইকে অনুপ্রাণিত করতে শুরু করে। শেষ পর্যন্ত এই অধ্যায়টি আমাদের শেখায় যে ভবিষ্যতে পৌঁছানোর পথ সরল নয়। এতে উত্থান পতন, বাধা এবং বাঁক আসে, কিন্তু প্রতিটি বাধা একটি লুকানো সুযোগ। যদি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখি তাহলে সেগুলোই আমাদের সেই গন্তব্যে পৌঁছে দেয় যার স্বপ্ন আমরা দেখেছি। অধ্যায় 9, আত্মবিশ্বাস ও পরিচয়। ফিউচার পেসিংয়ের 9ম অধ্যায় কেলভিন ডব্লিউ ন্যাথন বলেছেন যে ভবিষ্যৎকে সত্যি করার সবচেয়ে গভীর ভিত্তি হলো আত্মবিশ্বাস। যতক্ষণ না মানুষ নিজের ওপর ভরসা করে ততক্ষণ পৃথিবীর কোনো উপায়, কোনো কৌশল এবং কোনো সুযোগ তাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের অন্ধকারেও পথ দেখায় এবং প্রতিটি ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর সাহস দেয়। লেখক বলেন যে আত্মবিশ্বাস কেবল ইতিবাচক চিন্তা থেকে আসে না, এটি দুটি জিনিসের উপর নির্ভরশীল: পরিচয় এবং অভিজ্ঞতা। পরিচয়ের অর্থ হলো আপনি নিজেকে কোন রূপে দেখেন। যদি আপনি নিজেকে ব্যর্থ, দুর্বল বা অযোগ্য মনে করেন তাহলে আপনার প্রতিটি চেষ্টা সেই চিন্তা দ্বারা প্রভাবিত হবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন বিজয়ী, একজন শেখার আগ্রহী এবং একজন শক্তিশালী মানুষ মনে করেন তাহলে সেই পরিচয় আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হবে। নাথান এখানে একটি আকর্ষণীয় উদাহরণ দেন। ধরুন, 2 জন ব্যক্তি সিগারেট ছাড়তে চায়। প্রথমজন বলে, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। দ্বিতীয়জন বলে, আমি ধূমপায়ী নই। উভয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। প্রথমজন এখনও নিজেকে ধূমপায়ীর পরিচয়ের সাথে যুক্ত করছে, অন্যদিকে দ্বিতীয়জন নিজেকে ইতিমধ্যে অধূমপায়ী হিসেবে মেনে নিয়েছে। এটাই পরিচয়ের জাদু। আপনার চিন্তাভাবনা আপনার আচরণকে পরিবর্তন করে দেয়। আত্মবিশ্বাসের দ্বিতীয় অংশ হলো অভিজ্ঞতা। যখনই আপনি কোনো কাজে সফলতা পান, তা যতই ছোট হোক না কেন, আপনার আত্মবিশ্বাস বাড়ে। ন্যাথান বলেন যে আত্মবিশ্বাস তৈরির সবচেয়ে ভালো উপায় হলো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলোকে পূরণ করা। প্রতিটি অর্জন মনকে এই বার্তা দেয় যে তুমি সক্ষম। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো একত্রিত হয়ে বড় আত্মবিশ্বাসের ভিত্তি স্থাপন করে। এই অধ্যায়ে লেখক এও বোঝান যে আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য রয়েছে। আত্মবিশ্বাস ভেতর থেকে আসে, এটি শান্ত এবং স্থির হয়। অন্যদিকে অহংকার বাইরে প্রদর্শনের ওপর নির্ভরশীল এবং প্রায়শই ভয় বা নিরাপত্তাহীনতা থেকে জন্ম নেয়। আসল আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রয়োজন অনুভব করায় না, বরং নিজেকে উন্নত করার প্রেরণা দেয়। নাথান এও জানান যে আত্মবিশ্বাস বিকাশের জন্য আত্মকথন বা সেলফ টক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শব্দগুলো আপনি নিজেকে বলেন সেগুলোই আপনার পরিচয়কে শক্তিশালী করে। যদি আপনি বারবার নিজেকে বলেন, আমি এটা করতে পারবো না, তাহলে আপনার মন সেটাই বিশ্বাস করবে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি সক্ষম, আমি শিখতে পারি, আমি এগিয়ে যেতে পারি, তাহলে ধীরে ধীরে আপনার অবচেতন মনও সেই দিকেই কাজ করতে শুরু করবে। লেখক পরামর্শ দেন যে প্রত্যেক মানুষের নিজের পরিচয়ের ডায়েরি রাখা উচিত।
এতে সে প্রতিদিন লিখবে যে সে নিজেকে কোন রূপে দেখতে চায়। যেমন, আমি একজন অনুশাসিত ব্যক্তি, আমি আত্মবিশ্বাসী, আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই লেখার অভ্যেস ধীরে ধীরে মনকে সেই পরিচয়ের সাথে যুক্ত করে এবং আত্মবিশ্বাস নিজে থেকেই শক্তিশালী হয়। শেষ পর্যন্ত এই অধ্যায়টি আমাদের শেখায় যে ভবিষ্যতের পরিকল্পনা তখনই সত্যি হয় যখন আপনি নিজেকে সেই ভবিষ্যতের যোগ্য মনে করেন। পরিচয় পরিবর্তনের মাধ্যমে চিন্তাভাবনা পরিবর্তন হয়, চিন্তাভাবনা থেকে অভ্যেস পরিবর্তন হয় এবং অভ্যেস থেকে পুরো জীবন। তাই যদি আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে আপনার পরিচয় এবং আত্মবিশ্বাস পরিবর্তন করতে শিখুন। অধ্যায় 10, ভবিষ্যৎকে বাঁচা এবং তার নির্মাণ। ফিউচার পেসিংয়ের শেষ অধ্যায়টি কেলভিন ডব্লিউ নাথানের সবচেয়ে অনুপ্রেরণামূলক অংশ। এখানে তিনি বোঝান যে ভবিষ্যৎকে শুধু কল্পনা করা বা তার জন্য প্রস্তুতি নেওয়া যথেষ্ট নয়, বরং তাকে বাঁচাও জরুরি। যতক্ষণ না আপনি প্রতিদিন আপনার সেই ভবিষ্যতের ঝলক বর্তমানে নিয়ে আসেন, ততক্ষণ পর্যন্ত সেই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। লেখক বলেন যে ভবিষ্যৎ সবসময় আগামীকাল থেকে শুরু হয় না, বরং আজ থেকে শুরু হয়। যদি আপনি ধনী হতে চান, তাহলে এখনই আপনার অর্থ সঞ্চয় করা শিখুন। যদি আপনি লেখক হতে চান, তাহলে এখনই লেখা শুরু করুন। যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে এখনই সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম অবলম্বন করুন। ভবিষ্যতের চিত্র কেবল চিন্তা করার মাধ্যমে তৈরি হয় না, তাকে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বর্তমানে নিয়ে আসতে হয়। এই অধ্যায়ে নাথান জানান যে মনের সবচেয়ে বড় শক্তি হল এটি বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি কোনো কিছুকে বারবার আপনার মনে বাঁচেন, তখন মন তাকে সত্য বলে মেনে নিয়ে সেই দিকে কাজ করতে শুরু করে। এই কারণেই ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনগুলো এত কার্যকর হয়। যদি আপনি আপনার স্বপ্নকে প্রতিদিন বাঁচেন, তাহলে ধীরে ধীরে আপনার মন এবং শরীর সেই অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। লেখক এই অধ্যায়ে ভবিষ্যতে ছোট অনুশীলনের কথা উল্লেখ করেন। যেমন, যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান, তাহলে এখনই এমন পোশাক পরা শুরু করুন যেন আপনি ইন্টারভিউ বা ব্যবসায়িক মিটিংয়ে যাচ্ছেন। যদি আপনি একজন অনুপ্রেরণামূলক বক্তা হতে চান, তাহলে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করুন। এই ছোট ছোট অনুশীলনগুলো আপনার মনকে সেই ভবিষ্যতের অভ্যস্ত করে তোলে এবং ধীরে ধীরে বাস্তবতাও সেই দিকে ঢলতে শুরু করে। নাথানেও বলেন যে ভবিষ্যৎকে বাঁচা মানে আপনার জীবনে ধারাবাহিকতা আনা। অনেক মানুষ শুরুতে খুব উৎসাহের সাথে কাজ করে, কিন্তু কিছুদিন পরে ঢিলে হয়ে যায়। ভবিষ্যৎ তাদেরই হয় যারা প্রতিদিন ছোট পদক্ষেপ ক্রমাগত নিতে থাকে। ধারাবাহিকতাই সেই জাদু যা অসম্ভবকে সম্ভব করে তোলে। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হল ভবিষ্যৎ তৈরির জন্য বর্তমানের প্রতি কৃতজ্ঞ থাকা। যখন আপনি আজ আপনার কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন, তখন আপনার মন অভাব স্কেয়ারসিটি থেকে প্রাচুর্য অ্যাবান্ডেন্সের দিকে স্থানান্তরিত হয়। এই চিন্তাভাবনাই আপনাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যার স্বপ্ন আপনি দেখেছেন। শেষ পর্যন্ত লেখক এটিই জানান যে ফিউচার পেসিং কেবল একটি কৌশল নয়, এটি জীবনযাপনের একটি পদ্ধতি। যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বর্তমানে বাঁচতে শুরু করেন, যখন আপনি নিজেকে সেই পরিচয়ের সাথে যুক্ত করেন এবং যখন আপনি চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করে এগিয়ে যান, তখন আপনার ভবিষ্যৎ নিশ্চিতভাবে সেই দিকেই তৈরি হয়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ভবিষ্যৎকে সত্যিই যাপন করতে চান, নাকি কেবল স্বপ্ন দেখতে চান? যদি আপনি চান যে আপনার স্বপ্নগুলি বাস্তবে পরিণত হোক, তবে আজ থেকেই প্রথম পদক্ষেপটি নিন। সেটি ছোট হলেও, কিন্তু সেই পদক্ষেপটি আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। মনে রাখবেন, ভবিষ্যৎ কোনো দূরের জিনিস নয়, এটি আজ থেকেই শুরু হয়, আপনার প্রতিটি ছোট পদক্ষেপ থেকে। তো চলুন, আপনার স্বপ্নগুলিকে আজ থেকেই বাঁচতে শুরু করুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।